ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও বার্তায় এমন দাবি করেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন তিনি ও তার পরিবার। দেশের ভেতরে রিসোর্ট, পূর্বাঞ্চলে বিঘায় বিঘায় সম্পত্তি, ব্যাংকের মালিকানা, কোটি টাকার শেয়ার, দুবাই হোটেল, সিঙ্গাপুরে স্বর্ণের ব্যবসা, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে বিপুল বিনিয়োগ আছে তার ও তার পরিবারের। বিষয়টি নিয়ে অন্যান্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি জানান সবকিছুই খোলাসা করবেন তিনি। শনিবার সেই পেজে 24 মিনিট 51 সেকেন্ডের একটি ভিডিও বার্তা প্রকাশ করেন বেনজির আহমেদ। সাম্প্রতি পত্রিকান্তরে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে কিছু খুবই আপত্তিজনক সংবাদ প্রকাশিত হয়েছে। বেনজির সাহেব, আপনার কাছে তো আপত্তিজনক লাগবেই, কারণ আপনার যত দুর্নীতি, যত অপকর্ম, এরপরে যত অবৈধভাবে দখলদারিত্ব, এরপর যত ধরনের অপকর্ম ও দুর্নীতির ফিরিস্তি রয়েছে সেগুলো তো প্রকাশ করে দিয়েছে। এখন এটা তো আপনার কাছে আপত্তিকর লাগবে। আপনার যদি প্রশংসা করত, আপনাকে নিয়ে যদি ডকুমেন্ট তৈরি করত যে আপনি আপনার পুরো চাকরির জীবনে এই করেছেন, এই কাজ করেছেন, খুব প্রশংসা করত, তাহলে আপনার কাছে তো সেটা আপত্তিকর হতো না, সেটা তাহলে খুব ভালো কাজ হতো। যাই হোক দর্শক, এবার বেনজির আহমেদ পুলিশের সাবেক আইজিপি, তিনি নিজে এতদিন ধরে যে বিষয়টা নিয়ে ব্যাপকভাবে আলোচনা এবং সমালোচনা চলতেছিল, তার সেই বিষয় নিয়ে সে নিজেই তার স্টেটমেন্ট দিয়েছে, নিজেই তিনি মুখ খুলেছেন এবং সেই যে তার ব্যাপারে যে সমস্ত অভিযোগ সেগুলোর ব্যাপারে তিনি নিজেই স্বীকারোক্তি দিয়েছেন এবং আরও বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি বলেছেন। এবং তেনার এই স্টেটমেন্টের কারণেই কিন্তু তিনি নিজে কঠিনভাবে তাই ফেঁসে গিয়েছেন এবং একদম হাতে নাতে ধরা পড়ে গিয়েছেন। তো তিনি এই যে স্টেটমেন্টটা দিলেন, তেনার এই স্টেটমেন্টটা তিনি আরও আগে দিতেন, কারণ তার এই বিষয় নিয়ে তো এতদিন ধরে যে আলোচনা সমালোচনা চলতেছে, এটা তো কম দু একদিন হয়নি, অনেক দিন ধরেই তো এই আলোচনা সমালোচনা চলতেছে। এতদিন পরে এখন এসে তিনি মোটামুটি তেনার স্টেটমেন্ট দিয়ে কিন্তু মোটামুটি হাতে নাতে ধরা পড়ে গিয়েছেন। যাই হোক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দেবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটি লাইক ও ফলো দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। তো দর্শক, চলুন আমরা দেখে আসি কিভাবে সে ধরা পড়লো এবং তার ব্যাপারে কি অ্যাকশন নেওয়া হবে সে বিষয়টা দেখার পূর্বে প্রথমে আমরা দেখে আসি তিনি নিজে কি স্টেটমেন্ট দিয়েছেন আজকে এবং কি তিনি বলেছেন, সেগুলো আমরা অল্প কিছু অংশ দেখে এরপরে আমরা অন্যান্য বিষয়গুলো একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসব। ধৈর্য ধরে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আপনারা জানেন যে আমি প্রায় 2 বছর পূর্বে চাকরি থেকে অবসর গ্রহণ করেছি। এই অবসরকালীন সময়ে আমি স্বেচ্ছাকৃতভাবে পাবলিক লাইফ থেকে দূরে নিরিবিলি জীবনযাপনের চেষ্টা করে আসছি। চাকরিকালীন সময়ে বিগত 2012 সাল থেকে 14 সাল পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতে একটি বিশেষ গোষ্ঠী কর্তৃক অবিরত এবং ক্রমাগত অপপ্রচার, এমনকি ব্যক্তিগত চরিত্র হননের অপচেষ্টার শিকার হয়েছি। সাম্প্রতি পত্রিকান্তরে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে কিছু খুবই আপত্তিজনক ও মানহানিকর, অসত্য এবং বিকৃত সংবাদ প্রকাশিত হয়েছে। সেই সংবাদের সূত্র ধরে অন্যান্য কতিপয় আউটলেট একই ধরনের সংবাদ পুনরাবৃত্তিক্রমে পরিবেশন করেছে। তো আমরা প্রকাশিত 2 কিস্তি সংবাদের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেছি। এতে মোটামুটি সব মিলিয়ে 45টি তথ্য, অভিযোগ এবং অপমানজনক বক্তব্য সন্নিবেশিত আছে। এর মধ্যে 24টি তথ্য বা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং কল্পনাপ্রসূত। 2টি বিষয়কে 7 বার পুনরাবৃত্তি করা হয়েছে এবং 2টি বিষয় তথ্যকে ভুল প্রেক্ষাপটে বিকৃতভাবে পরিবেশন করা হয়েছে। বাকি 10টি অভিযোগ বা তথ্যকে ফুলিয়ে ফাঁপিয়ে শুধু তিলকে তাল নয়, তাল গাছের ঝাড় সমেত তাল বানিয়ে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমার জন্মশহর গোপালগঞ্জে 2014 সাল থেকে আমাদের পারিবারিক কৃষি খামার ও কৃষিতে বিনিয়োগ আছে। সে সময় থেকে 10 বছর ব্যাপী ধীরে ধীরে কৃষিক্ষেত্রে আমাদের পারিবারিক বিনিয়োগ এবং ব্যবসা চলে আসছে। প্রথমে সেখানে আমাদের পরিবার সদস্যগণ একটি ছোট মৎস্য খামার প্রতিষ্ঠা করে। সেই খামারের আয় থেকে আস্তে আস্তে ব্যবসা বৃদ্ধি হয়। পরবর্তীকালে মৎস্য খামারের পাশাপাশি সেখানে বিভিন্ন বনজ, ফলজ, ঔষধি ও মশলা জাতীয় বৃক্ষরোপণের মাধ্যমে ব্যাপক বনায়ন করা হয়। কৃষিক্ষেত্রে
ব্যবসার জন্য শত শত কোটি টাকার প্রয়োজন হয় না, বা এই ধরনের শত শত কোটি টাকার বিনিয়োগের প্রয়োজন হয় না। এই যে প্রকল্প যেখানে রয়েছে সেখানে যে পরিমাণ ভূমির উল্লেখ করা হয়েছে সেটি কোনো ক্রমেই সঠিক নয়। সত্য এই যে সেখানে যে পরিমাণ টাকার জমি কেনা হয়েছে তার থেকে বেশি আমার পরিবারের ব্যাংক এবং অন্যান্য সূত্র থেকে ঋণ, লোন বা দেনা রয়েছে। এটি মূলত তাদের ব্যবসায়িক আয় এবং ব্যাংক এবং অন্যান্য সূত্র থেকে সংগৃহীত লোনের মাধ্যমে এই ব্যবসা প্রতিষ্ঠানকে তারা 2001 গড়ে তুলেছে। তাছাড়া এই জমির পরিমাণ এবং ব্যবসাতে নিয়োজিত সংশ্লিষ্ট জমির পরিমাণ এবং টাকার উৎস এই বিষয় সংক্রান্ত ট্যাক্স ফাইলে যথাযথভাবে সন্নিবেশিত আছে। আমি সরকারি চাকরিজীবী হলেও আমার স্ত্রী এবং পরিবারের সদস্যদের এদেশের ব্যবসা বাণিজ্য করার সাংবিধানিক অধিকার রয়েছে। আমার সরকারি চাকরি কোনো মতেই এদেশে তাদের ব্যবসা বাণিজ্য করা বা সম্পত্তি অর্জনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে না। আমাদের দেশের সংবিধান এবং তাদের মৌলিক অধিকারের যে সুযোগ রয়েছে সেই অনুযায়ী এটা কখনই তাদের কাছে কোনো ধরনের বাধা হতে পারে না। আমার স্ত্রীর পরিবার সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক মন্তব্য করা হয়েছে। তার পিতা বাংলাদেশের একজন পদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন, তার পরিবারের সদস্যবৃন্দ সমাজে প্রতিষ্ঠিত। আমার স্ত্রী বিগত 24 বছর ধরে তার ব্যক্তিগত ও ব্যবসায়িক আয়ের বিপরীতে সরকারকে ট্যাক্স প্রদান করে আসছে। আরও দুঃখের বিষয়, ক্ষোভের বিষয় এই যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক মানুষের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার রয়েছে, কিন্তু এই সংবাদ সমূহেতে আমার পরিবার সদস্যদের পাসপোর্ট, তাদের এনআইডি, তাদের ইমেইল নাম্বার এগুলোকে এক্সপোজ করে দেওয়া হয়েছে, ফলে তাদের ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে। প্রতিবেদনে দুটিতে ঢাকা এবং ঢাকার বাইরে আমার এবং আমার পরিবারের যে সম্পত্তির কথা উল্লেখ আছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা। প্রতিবেদন মোতাবেক ঢাকার কাছেই বিঘার পর বিঘা আমাদের এবং আমার পরিবারের আমার কোনো জমি জমা নেই। পূর্বাঞ্চলে 40 কাঠা জমির উপরে ডুপ্লেক্স বাড়ি নেই। পূর্বাঞ্চলের কথিত ডুপ্লেক্স বাড়ির পাশে একই জায়গায় 10 বিঘা জমি নাই। আমার 35 বছরের চাকরি জীবনে বেতন ভাতার যে কাল্পনিক হিসাব প্রকাশ করা হয়েছে সেটিও ভুল এবং খুবই অপমানজনক। প্রতিবেদন দাবি করা হয়েছে যে আমার অবসরের পর তথাকথিত থলের বিড়াল বেরিয়ে আসছে। এই ধরনের শব্দ প্রয়োগও খুবই আপত্তিকর। আমাদের পারিবারিক ব্যবসা 2014 সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে এবং বিগত 10 বছর ধরে আমাদের পারিবারিক ব্যবসা প্রকাশ্যে এবং সর্বসম্মুখে পরিচালিত হয়ে আসছে। আমাদের পারিবারিক মৎস্য প্রজেক্ট ইতিমধ্যে জাতীয় পর্যায়ে মৎস্য চাষের জন্য স্বর্ণপদক প্রাপ্ত হয়েছে এবং এছাড়াও একাধিক পুরস্কার প্রাপ্ত হয়েছে। আমাদের মৎস্য চাষের যে প্রজেক্ট রয়েছে পারিবারিক প্রজেক্ট, সেটি পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি লাভ করেছে এবং এটি একদিনই হয়নি, এটি বছরের পর বছর ধরে তাদের শ্রম এবং ঘামের মাধ্যমে অর্জিত হয়েছে এবং এই যে তাদের যে চেষ্টা, সেই চেষ্টাকেও এই ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে আমি মনে করি যে অপমান করা হয়েছে। গোপালগঞ্জ প্রজেক্টে 2টি কোম্পানির কথা উল্লেখ করা হয়েছে, যেখানে 20 কোটি টাকা, আরেকটিতে 5 কোটি টাকার অনুমোদিত মূলধনের কথা এভাবে উল্লেখ করা হয়েছে যেন সাধারণ পাঠক মনে করেন যে এই 2টি কোম্পানিতে আমাদের পরিবার 25 কোটি টাকা বিনিয়োগ করেছে। আসলে অনুমোদিত মূলধন আর পেইড আপ মূলধন, পরিশোধিত মূলধন এক জিনিস নয়। এখানে এই 2টা কোম্পানিতে ইভেন 1 কোটি টাকারও পরিশোধিত মূলধন নাই, অথচ এটা এমনভাবে বলা হয়েছে যেন 25 কোটি টাকা আমাদের পরিবারের পক্ষ থেকে 2টি কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে। মূলত এই 2টি কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছিল ব্যবসাকে সম্প্রসারণের জন্য। আমাদের পরিবার ওখানে যে বর্তমানে যে ব্যবসা করছে সেটাকে সম্প্রসারণ করতে চায়, কৃষিক্ষেত্রে বিনিয়োগকে সম্প্রসারণ করতে চায়, কারণ বাংলাদেশে এই মুহূর্তে কৃষিক্ষেত্রে বিনিয়োগ সময়ের দাবি। তো এটা নিয়ে পরে কোনো এক সময় কথা বলবো। তো আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে মূলত 2টি কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছিল আরও বড় আকারে ব্যাংক লোন নেওয়ার জন্য, কিন্তু ব্যাংক লোনের জন্য আবেদনও করা হয়েছিল, কিন্তু সে সময় করোনা প্রভাব এবং পরবর্তী সময় রাশিয়া ইউক্রেন ওয়ার, জাতীয় আন্তর্জাতিক অর্থনৈতিক মন্দা, বিভিন্ন কারণে এই ব্যাংকের সংকোচন নীতির কারণে এই লোন স্যাংশন সম্ভব হয়নি। ফলে যেটা হয়েছে যে কোম্পানিগুলোর কথা বলা হয়েছে কোনোটি আজ পর্যন্ত ব্যবসাতেই আসেনি। তো এটি এক নতুন কোম্পানি এবং ফাইন্যান্সে বা ফান্ডিংয়ের অভাবে এই কোম্পানিগুলো কিন্তু মূলত এই মুহূর্তে কোনো ব্যবসা করছে না। প্রকল্প এলাকার নাম বেনজিরের চক হিসাবে প্রতিবেদক দাবি করেছেন। এটিও আসলে প্রতিবেদনের নিজস্ব একটি আবিষ্কার, কারণ এই ধরনের কোনো চক বা বেনজিরের চক নামের কোনো জায়গা প্রকল্প এলাকায় না। দর্শক, বিষয়টি মোটামুটি আপনারা দেখলেন কিছু অংশ, তবে তিনি কিন্তু তেনার স্টেটমেন্টে প্রায় 24 অর্থাৎ প্রায় আধা ঘন্টার মতো তিনি বক্তব্য দিয়েছেন, তেনার স্টেটমেন্ট দিয়েছেন। তিনি তেনার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো খণ্ডন করেছেন
এবং কিছু কিছু সত্যতা সেটাও তিনি স্বীকার করেছেন এবং পাশাপাশি তিনি চ্যালেঞ্জও দিয়েছেন, যদি কেউ সে যেগুলো বলছে যে তার সে মালিকানাধীন নয় সেগুলো যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে সেই বিষয়গুলো তার নামে একেবারে ফ্রিতে লিখে দিবে, সেটাও সে চ্যালেঞ্জ দিয়েছে। তো যাই হোক, সে আরও কী বক্তব্যটা দিয়েছে, তেনার নিজের যে ভেরিফাইড পেজ ফেসবুক, সে ফেসবুকে মূলত তিনি তেনার স্টেটমেন্টটা দিয়েছে। তো তেনার আইডি এবং তেনার সেই ভিডিও লিঙ্ক এটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবশ্যই আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্সে থাকবে। ফেসবুক পেজ থেকে দেখলেও আপনারা চ্যানেলে আসলে ভাইরাল ভয়েস বিডি এই চ্যানেলে আসলে তো অবশ্যই আপনারা সেটার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পাবেন, সেখানে ক্লিক করে তেনার পূর্ণ যে স্টেটমেন্টটা রয়েছে সেটা পুরোপুরি আপনারা চাইলে দেখতে পারবেন। তো যাই হোক, এখন কথা হচ্ছে এই যে তিনি এখন প্রায় 2-3 সপ্তাহ পর এসে এখন তিনি স্টেটমেন্ট সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এরপরে সুন্দরভাবে কিন্তু তিনি এটার একটা মানে তার যে জবাব, তার অবস্থানটা কি, স্টেটমেন্টটা কি সেটা কিন্তু তিনি ক্লিয়ার করেছেন। এখন অনেকে বলতেছে যে এতদিন পরে তিনি স্টেটমেন্টটা দিলেন, তিনি তেনার বিরুদ্ধে আলোচনা সমালোচনা অভিযোগ শুরু হলো প্রায় 2-3 সপ্তাহ হয়ে গেল এবং তখন কিন্তু তিনি নিজে একটা ফেসবুকে পোস্ট করছিলেন যে কিচ্ছা আবিবি বাকি হয়, কিচ্ছা আবিবি বাকি হয়, হিন্দিতে একটা মারছিলেন যে এখনও অনেক কিছু বাকি আছে, যেগুলো দেখতেছেন আপনারা তেমন কিছুই না, অনেক কিছুই রটবে, এরকম কিছু কিন্তু তিনি বলেছিলেন। তো তখন এরকম একটা বিষয় বলাটা মানে কি, তখন তিনি সেই সময় ফেসবুকে তিনি বলতেন যে আসলে আমার বিরুদ্ধে অপপ্রচার চলতেছে, ষড়যন্ত্র চলতেছে, মিথ্যা অসত্য বিষয় উপস্থাপন হচ্ছে, সেই এরকম কিছু তিনি প্রতিবাদ করতেন। তিনি যদি নির্দোষ হন, তেনার যে অভিযোগগুলো এগুলো যদি অসত্য হয় তাহলে তখনই তিনি স্টেটমেন্টটা দিতেন। তখন সেটা না দিয়ে তিনি বললেন যে আরও অনেক কিছু বাকি আছে, এরকম কিছু বললেন। আবার এখন 2-3 সপ্তাহ পর এসে স্টেটমেন্টটা দিতেছেন, এর পিছনে রহস্যটা কি, এটা কিন্তু অনেকে আর কি বলতেছে, এটা আমার কথা না, অনেকে বলতেছে, সেটা আপনাদের আর কি বললাম। তো যাই হোক, এখন কথা হচ্ছে এই যে তিনি স্টেটমেন্টটা দিয়েছেন, আপনার মতামতটা কি, যে এই যে বেনজির আহমেদ সাহেব পুলিশের সাবেক আইজিপি তিনি যে স্টেটমেন্টটা দিয়েছেন, যে অভিযোগগুলো তোলা হয়েছে 100-র মধ্যে 70% মিথ্যা অসত্য এবং বানোয়াট, বাকি যে 30% সেটাও ফুলিয়ে ফাঁপিয়ে শুধু তাল নয়, তাল গাছের থেকেও আরও বেশি বানানো হয়েছে তিলকি, এরকমটাই কিন্তু তিনি দাবি করেছেন। তো তেনার এই দাবির সাথে কি আপনিও একমত পোষণ করছেন, নাকি কালের কণ্ঠ থেকে যে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে সেই রিপোর্টটি তথ্যবহুল রিপোর্ট প্রকাশ করা হয়েছে, সেই রিপোর্টটিকে আপনি সত্য মনে করছেন? আপনার মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। এই বিষয় নিয়ে আপনি আপনার মতামতটা কি এই বিষয়টা নিয়ে সেটাও আপনি জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।